তাহার মুখে বলেছিল তার ঘুম ছুটে গেছে। বাস্তবে দেখা গেল বিছানা শোয়া মাত্র নাক ডাকতে শুরু করেছে। হারিকেন নিভিয়ে লিলিয়ান এসে পাশে শুয়েছে। তার ঘুম আসছে না। জানালা গলে জ্যোৎস্না এসে পড়ছে তাদের খাটের এক মাথায়। কি যে সুন্দর লাগছে দেখতে। বাইরের বাগানে পাখি ডাকছে। লিলিয়ান কোনো বইয়ে যেন পড়েছিল রাতে কখনো পাখি ডাকে না। বইয়ের তথ্য ঠিক না, অনেক পাখি ডাকছে। ঝিঝির ডাকের সঙ্গে বোধহয় পাখির ডাকের কোনো এক ধরনের সম্পর্ক আছে। ঝিঝির ডাক যখন থামছে তখন শুধু পাখি ডাকছে। ঝিঝি এবং পাখি কখনোই একসঙ্গে ডাকছে না। শোবার ঘরের দরজায় খুট করে শব্দ হলো। কে যেন দরজায় হাত রেখেছে। এই ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করা যায়নি। দরজার সিটকিনিতে জং পড়েছে, কিছুতেই নাড়ানো যায় না। কেউ যদি সত্যি সত্যি এসে থাকে সে অল্প ধাক্কা দিলেই দরজা খুলতে পারবে। আশ্চর্য তো, দরজা খুলে যাচ্ছে। লিলিয়ান তাহেরের গায়ে হাত রাখল। তাহের ঘুমের মধ্যেই বলল, আহ, কি করো? লিলিয়ান হাত সরিয়ে নিল। সে খোলা দরজার দিকে তাকিয়ে আছে। তার কাছে মনে হচ্ছে দরজার ওপাশে কেউ একজন আছে। সে গভীর আগ্রহ নিয়ে তাকে দেখছে। লিলিয়ান বলল, কে? ফিসফিস করে কেউ কি জবাব দিল? খুব হালকা স্বর যা বাতাসে ভেসে চলে যায়। লিলিয়ান খুব সাবধানে বিছানা থেকে নামল। এগুলো দরজার দিকে। তার মোটেও ভয় করছে না, বরং ভালো লাগছে। না, দরজার ওপাশে কেউ নেই। সিঁড়ি ফাঁকা। রেলিং গলে জোছনা পড়ে অপূর্ব সব নকশা তৈরি হয়েছে। নকশার ভেতর দিয়ে হাঁটতে কেমন লাগবে? লিলিয়ান হাঁটছে। হাঁটতে হাঁটতে সে আয়নাঘরের সামনে চলে এলো। আয়নাঘরের দরজা ভেজানো। তার ইচ্ছা করতে লাগলো ভেজানো দরজা ঠেলে ভেতরে ঢুকতে। ভেতরটা নিশ্চয়ই অন্ধকার। দরজা খুলে দিলে চাঁদের আলো কি ঘরে ঢুকবে? লিলিয়ান দরজা খুলল। চাঁদের আলো ঘরে ঢুকেছে। আয়নার একটা অংশও আলোকিত হয়ে আছে। কি সুন্দর লাগছে দেখতে। শোবার ঘর থেকে ঘুমের ঘোরে তাহের ডাকল, লিলিয়ান। শোবার ঘরে যেতে ইচ্ছা করছে না। আয়না ঘরের মেঝেতে পাটি পেতে শুয়ে থাকতে ইচ্ছা করছে। পাটি ছাড়াও সিমেন্টের মেঝের ওপর শুয়ে থাকা যায়। এই ঘরের মেঝে কালো সিমেন্টের, খুব মসৃণ, কেমন ঠান্ডা ঠান্ডা ভাব। তাহের আবার ডাকল, লিলিয়ান। এবার বোধহয় সে জেগে উঠেছে। লিলিয়ান ক্লান্ত গলায় বলল, কি? পানি খাবো। আনছি। পানির গ্লাস নিয়ে লিলিয়ান আবার শোবার ঘরে চলে এলো। তাহেরের গায়ে হাত রেখে মনে মনে বলল, আই লাভ ইউ। যদিও মনে মনে বলার প্রয়োজন ছিল না। তাহের ঘুমিয়ে আছে। এই বাক্যটি শব্দ করেও বলা যেত। তবু কিছু কিছু কথা আছে মনে মনে বলতেই ভালো লাগে। খুব ভোরে পাখির কিচিরমিচির শব্দে লিলিয়ানের ঘুম ভেঙেছে। এত পাখিকে সে একসঙ্গে কখনো ডাকতে শুনেনি। তাহেরকে ডেকে পাখির গান শোনাতে ইচ্ছা করছে। ডেকে লাভ হবে না। এত ভোরে সে উঠবে না। ছুটির দিনে 9টা-10টার আগে তার ঘুম ভাঙে না। এখন তো প্রতিদিনই ছুটি। লিলিয়ান বিছানা ছেড়ে বাগানে গেল। কাল রাতে যে বাগানটাকে ভয়াবহ জঙ্গল মনে হচ্ছিল এখন তা মনে হচ্ছে না। ঝোপঝাড় ঠিকই আছে। ঝোপঝাড়ের জন্যই ভালো লাগছে। বাগানটা বেশ বড়। বেশিরভাগ গাছই তার অচেনা। তাহেরের কাছ থেকে গাছের নামগুলো জেনে নিতে হবে। একটা বড় গাছের সামনে লিলিয়ান থমকে দাঁড়ালো। এই গাছটা তার চেনা চেনা লাগছে। মনে হচ্ছে অলিভ গাছ। এদেশে কি অলিভ গাছ হয়? এক এক দেশে এক এক রকম গাছ। সেই হিসেবে মানুষও তো এক এক রকম হওয়া উচিত। এ বিষয়ে তাহেরের মতামত কি জিজ্ঞেস করতে হবে। একটা গাছের নিচে বাঁধানো, সেখানে বসে ব্রেকফাস্ট খেলে কেমন হয়? তাহেরকে বললে হয়তো সে আবার মুখ বাঁকিয়ে বলবে, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। লিলিয়ানের ধারণা সে মোটেই বাড়াবাড়ি করছে না। এই যে বাগানে ঘুরে বেড়াচ্ছে, এটা কি বাড়াবাড়ি? নিশ্চয়ই বাড়াবাড়ি না। সে দেখছে মোট কত ধরনের গাছ এখানে আছে। ইস্কান্দার আলীর সঙ্গে বাগানে লিলিয়ানের দেখা হলো। তিনি সকালের নাস্তা নিয়ে এদিকে আসছেন। এক হাতে টিফিন ক্যারিয়ার, অন্য হাতে ফ্লাক্স। লিলিয়ানকে দেখে তিনি থমকে দাঁড়ালেন। লিলিয়ান বলল, গুড মর্নিং। তিনি হাসি মুখে মাথা নাড়লেন। লিলিয়ান বাংলায় থেমে থেমে বলল, আপনি কেমন আছেন? ইস্কান্দর আলী থতমত খেয়ে বললেন, যে ভালো। এইখানে কি করেন?
আমি বাগান দেখছি। বাগান দেখার কিছু নাই, সাপের আড্ডা। প্রতি বছর একটা দুইটা গরু মরে। সাপ চিনছেন তো? জি, আমি সাপ চিনি। বড়ই ভয়ঙ্কর জিনিস। চলেন উপরে যাই, নাস্তা নিয়ে আসছি। খিচুড়ি আর ডিমের তরকারি। গা গ্যারামের জায়গা, কিছুই পাওয়া যায় না। সব জিনিস শহর থেকে আনা লাগে, অনেক খরচ পড়ে। লিলিয়ান সব কথা বুঝতে না পারলেও আন্দাজ করছে এই মানুষটি বলছে শহর থেকে জিনিস আনতে হয় বলে টাকা বেশি লাগে। লিলিয়ান বলল, আপনি তাহিরকে বলবেন, ও টাকা দেবে। বলতেও শরম লাগে। কত টাকা আনছে কিছুই তো জানি না। ও যথেষ্ট টাকা পয়সা এনেছে। আমরা বাড়িঘর ঠিক করব, টাকা লাগবে। বাড়িঘর ঠিক কইরা ফয়দা কি? কে থাকবে? আমরা থাকব। আচ্ছা আপনি বলেন তো, এই গাছটির নাম কি? জলপাই গাছ। আমি ঠিক করেছি আমি এবং তাহের এই গাছের নিচে বসে সকালের ব্রেকফাস্ট করব। কাউকে দিয়ে কি পরিষ্কার করে দিতে পারবেন? পারবো, কিছু খরচ বরচ লাগবো। টাকা ছাড়া কাউরে দিয়া কিছু করান যায় না। যে যুগের যে ভাও, দুনিয়া গেছে উল্টাইয়া। লিলিয়ান ইস্কান্দর আলীকে নিয়ে বাগানে ঘুরছে, গাছের নাম জিজ্ঞেস করছে। অনেকগুলো গাছের নাম লিলিয়ান শিখে ফেলল। আম গাছ, তেঁতুল গাছ, বেল গাছ, কাঁঠাল গাছ, জলপাই গাছ, গাব গাছ। লিলিয়ানের খুব ভালো লাগছে। তাহেরের ঘুম না ভাঙা পর্যন্ত সে বাগানে ঘুরল। তাহের নাস্তা খেয়ে আবার ঘুমিয়ে পড়ল। দুপুরের খাবার খেয়েও ঘুমোতে গেল। তার ঘুম ভাঙল বিকেলে। সে হাসি মুখে বলল, ইচ্ছা করে ঘুম স্টক করে নিয়েছি। আজ রাত জাগব, তোমাকে নিয়ে ছাদে বসে থাকব। কাল ছাদে যাওয়া হয়নি, আজ হবে। ছাদটা সুন্দর। ছাদ থেকে ব্রহ্মপুত্র পরিষ্কার দেখা যায়। ব্রহ্মপুত্র নদীতে নৌকা ভ্রমণ করতে চাও? চাই। দেখি খোঁজ করে। তাহের হাই তুলতে তুলতে বলল, বেশি ঘুমানোর প্রবলেম কি জানো? নেশা নেশা লাগে, তখন শুধুই ঘুমাতে ইচ্ছা করে। তুমি কি আবার ঘুমাবে? না। বাগানে যাবে? চলো বাগানে যাই। বিকেলের চাটা বাগানে বসে খাই। ওরে সর্বনাশ, বিকেলে বাগানে যাওয়াই যাবে না। বিকেলে সাপরা খুব উত্তেজিত থাকে। বিকেলে দোতলা থেকে নিচে নামাটাই হবে চরম বোকামি। বরং চলো ছাদে বসে চা খাই। বেশ চলো। তোমাকে আরেকটা কথা বলা দরকার। আজ রাতই কিন্তু এ বাড়িতে আমাদের শেষ রজনী। কাল ভোরে আমরা চলে যাব। তোমার যা দেখার দেখে নাও। ছবি তুলতে চাইলে ছবি তুলো। ক্যামেরাটা বের করো তো। লিলিয়ানের মন খারাপ হয়ে গেল। আজই শেষ রজনী? লিলিয়ান কিছু বলল না। ছবি তোলার ব্যাপারে তার কোনো আগ্রহ দেখা গেল না। বিকেলে ছাদে চা খাওয়া হলো না, কারণ ছাদের দরজার চাবি নেই। ছালাম চাবি নিয়ে এলো অনেক রাতে। সেই চাবিতে তালা না খোলায় তালা ভাঙা হলো। ছাদে পাটি পেতে বিছানা করতে করতে রাত 10টার মতো বেজে গেল। লিলিয়ানের খুব শখ ছিল শাড়ি পরবে, শাড়ি জোগাড় হয়নি। সে তার সবচেয়ে সুন্দর ড্রেসটা পরে ছাদে বসে আছে। তাহের সালামকে বিদায় করে দিয়ে ছাদে আসবে। সে আসতে খুব দেরি করছে। একা একা বসে থাকতে লিলিয়ানের খুব একটা খারাপ লাগছে না, বরং ভালোই লাগছে। তবে আজ গত রাতের মতো জোছনা হয়নি। আকাশে মেঘ, মরা জোছনা। তাহের ছাদে এলো 11টার দিকে। বিরক্ত মুখে বলল, লিলিয়ান, ছাদের প্রোগ্রামটা আধা ঘন্টা পিছিয়ে দিতে হবে। আমার চাচা খবর পাঠিয়েছেন। অত্যন্ত জরুরি কি কথা নাকি এই মুহূর্তে আমাকে বলা দরকার। তার হাঁপানির টান উঠেছে, তিনি আসতে পারছেন না। তুমি শোবার ঘরে গিয়ে বসো, আমি ফিরে এসে তোমাকে ছাদে নিয়ে যাব। তারা ছাদ থেকে নেমে এলো। লিলিয়ান বুঝতে পারছে তাকে একা ফেলে তাহেরের যেতে ইচ্ছা করছে না। লিলিয়ান বলল, আমিও যাই তোমার সঙ্গে। তিনি বলে দিয়েছেন আমি যেন একা যাই। তোমার ভয়ের কিছু নেই, তার বড় ছেলেটা এখানে থাকবে। আমি মোটেও ভয় পাচ্ছি না, তবে ওনার ছেলে এখানে না থাকলে ভালো হয়। ছেলেটাকে আমার পছন্দ না। সারাক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে, তাকানোর ধরনটা ভালো না। তাকানোর ধরন ঠিকই আছে, ওরা কখনো বিদেশি মেয়ে দেখেনি। তোমাকে দেখে অবাক হয়েছে। এতে যে তুমি অস্বস্তি বোধ করতে পারো এই জ্ঞান তাদের নেই। তাছাড়া সে থাকবে একতলায়, তুমি দোতলায়, অসুবিধা কি? পারবে না আধা ঘন্টা থাকতে? পারবো। সিঁড়ির দরজাটা বন্ধ করে দিও। আচ্ছা, আমি মোটেও দেরি করব না। কথাটা শুনবো আর চলে আসব। তাদের যদি ভালো কোনো শাড়ি থাকে তোমার জন্য নিয়ে আসব। থ্যাঙ্কস। লিলিয়ান সিঁড়ির দরজা বন্ধ করে শোবার ঘরে চলে এলো। তার হাতে হারিকেন। তাকে একা আধ ঘন্টা সময় থাকতে হবে।
আধ ঘন্টা সময় কিছুই না, দেখতে দেখতে চলে যাবে। হিব্রো এয়ারপোর্ট থেকে তাহের ডার্টি জোকসের একটা বই কিনেছে। নোংরা রসিকতা পড়তে ভালো লাগে না, তবুও সময় কাটানোর জন্য নিশ্চয়ই পড়া যায়। লিলিয়ান শ্বেত পাথরের টেবিলে হারিকেন নামিয়ে রাখল। হারিকেনের সম্ভবত কোনো সমস্যা হয়েছে, শিখা দপদপ করছে। নিভে যাবে না তো? লিলিয়ান তাকিয়ে আছে শিখার দিকে। তাকিয়ে থাকতে থাকতেই কোনো রকম কারণ ছাড়া আচমকা তীব্র ভয়ে লিলিয়ান আচ্ছন্ন হয়ে গেল। তার মনে হলো ভয়ঙ্কর কোনো বিপদ ঘটতে যাচ্ছে। তাহের কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ কোনো বিপদে পড়বে। লিলিয়ান যন্ত্রের মতো পরপর 3 বার বলল, ও গড, সেভ হিম প্লিজ, সেভ হিম। পরম করুণাময় ঈশ্বর, তুমি আমার স্বামীকে রক্ষা করো। লিলিয়ানের সামনে রাখা হারিকেন নিভে গেল। সে স্পষ্ট শুনল খুব হালকা পায়ে কে যেন আসছে তার ঘরের দিকে। যে আসছে তার পা ছোট ছোট, সে পা ফেলছে খুব সাবধানে। দরজার কাছে এসে সে থমকে দাঁড়িয়েছে। এক হাতে দরজা ধরছে, তা বোঝা যাচ্ছে। দরজায় ক্যাচ ক্যাচ শব্দ হলো। এর উপস্থিতি কি লিলিয়ান টের পাচ্ছিল? কে? এ কে? লিলিয়ান আতঙ্কে অস্থির হয়ে কাপা গলায় বলল, কে? কে? হু ইজ দেয়ার? ছোট করে কে যেন নিঃশ্বাস ফেলল। ছোট্ট নিঃশ্বাস, কিন্তু লিলিয়ান স্পষ্ট শুনল। সে কি তার নিজের নিঃশ্বাসের শব্দ শুনছে? ভয় পেলে মানুষের মস্তিষ্ক ঠিক কাজ করে না। তারও কি তাই হয়েছে? ডাক্তার ভার্ম্যান নিশ্চয়ই এর চমৎকার ব্যাখ্যা দিতে পারবেন, কিন্তু তার কাছে কোনো ব্যাখ্যা নেই। তাহের সিগারেট ধরিয়েছে। বর্ষাকাল হলেও কয়েকদিন বৃষ্টি না হওয়ায় রাস্তাঘাট শুকনো। একজন যাচ্ছে সামনে সামনে, তার হাতে টর্চ লাইট। সে টর্চের আলো ফেলছে। তাহেরের সঙ্গে সঙ্গে যাচ্ছে 4 জন যুবক। একজনের নাম জানে তাহের, সালাম, চাচার মেঝো ছেলে। সে আসছে সবার পেছনে। বাকি 3 জনকে এরা সঙ্গে কেন যাচ্ছে? কিছু জিজ্ঞেস করতে ইচ্ছা করছে না। ওরাও কিছু বলছে না। চাচার এমন কি জরুরি কথা থাকতে পারে? জমি জমা সম্পর্কিত কিছু? তাহেরের পৈতৃক জমি নিয়ে কোনো মাথা ব্যথা নেই, যা হবার হবে। এগুলো হাতছাড়া হয়ে একদিকে ভালো হয়েছে, বন্ধন মুক্ত হওয়া গেছে। জমির কারণে তার বাপকে অপঘাতে মরতে হয়েছে। এই অভিশাপ থেকে তাহের মুক্তি চায়। তবে বাড়িটা সে রাখবে, সংস্কার করাবে। লিলিয়ানের যখন এত পছন্দ, তাদের ছেলেমেয়েরা বড় হলে এদের দেখাতে নিয়ে আসবে। কে জানে, বৃদ্ধ বয়সে সে নিজেও হয়তো ফিরে আসবে। সে এবং লিলিয়ান জীবনের শেষ সময়টা কাটাবে নদীর ধারের এই বিশাল বাড়িতে। ততদিনে গ্রামে গ্রামে ইলেকট্রিসিটিও নিশ্চয় চলে আসবে। দলটা নদীর পাড়ে এসে থমকে দাঁড়ালো। তাহের বলল, এখানে কি? টর্চ হাতের ছেলেটা বলল, নদীর হেই পাড়ে যাওয়া লাগবো। তাহের বিস্মিত হয়ে বলল, নদীর ওই পাড়ে কেন? ওই পাড়ে কি? সালাম, তুমি এদিকে আসো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। সালাম এলো না। সে দ্রুত সরে গেল নদীর দিকেই। সেখানে ঝাঁকড়া একটা পাকুড় গাছ, পাকুড় গাছের ডালের সঙ্গে নৌকা বাঁধা। চাঁদ ওঠেনি, চারদিক অন্ধকার। নক্ষত্রের আলোয় কিছু দেখা যাচ্ছে না। অসংখ্য ঝিঝি পোকা ডাকছে। সামথিং ইজ ভেরি রং। তাহের দ্রুত ভাবতে চেষ্টা করছে। 4 জন যুবক তাকে ঘিরে আছে কেন? এরা নদীর পাড়ে তাকে নিয়ে এসেছে কেন? হত্যা করতে চায়? কেন চায়? টাকা পয়সার জন্য? মানুষ খুন করা এত সহজ? টর্চ হাতের লোকটা বলল, আসেন, নৌকায় আসেন। তাহের কি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে? পারবে পালাতে? এমনও তো হতে পারে পুরো ব্যাপারটা কিছুই না। সে ভয় পাচ্ছে বলেই আজে বাজে চিন্তা করছে। হয়তো তার চাচা নদীর ওই পাড়ে আরেকটা বাড়ি করেছেন। এই ছেলেগুলোকে রাখা হয়েছে বাড়ি পাহারার জন্যে। খাড়াইয়া আসেন কেন? আসেন, দেরি কইরা তো কিছু লাভ নাই। তাহের যন্ত্রের মতো এগুলো। পাকুড় গাছের কাছে চাদর গায়ে আরেকটা লোক দাঁড়িয়ে আছে। এই গরমে তার গায়ে চাদর কেন? লোকটা নৌকায় উঠে বসল। তাহের এগুলো যন্ত্রের মতো। সবাই নৌকায় উঠল না। সালাম ও টর্চ হাতের ছেলেটা পাকুড় গাছের নিচে দাঁড়িয়ে রইল। 2 জন তাহেরের 2 হাত ধরে নৌকায় প্রায় টেনে তুলল। চাদর গায়ের লোকটা ছাড়াও নৌকায় আরেকজন মাঝি আছে। মাঝি সঙ্গে সঙ্গে নৌকা ছেড়ে দিল। চাদর গায়ের লোকটা নিঃশ্বাস ফেলে বলল, আজ বড় গরম পড়ছে। লোকটার গলার স্বরে বোঝা যাচ্ছে সে বৃদ্ধ। তাহেরের বলার ইচ্ছা করছে,
গরম বেশি, কিন্তু আপনি চাদর গায়ে দিয়েছেন কেন? তাহের কিছুই বলল না। তাহেরের হাতে সিগারেট প্যাকেট থেকে বের করে হাতে নিয়েছে। আগুন ধরাতে ভুলে গেছে। যদিও আগুন নেই, তবুও তাহের অভ্যাস মতো সিগারেট মুখে দিচ্ছে এবং টানছে। চাদর গায়ে বুড়ো লোকটা খুসখুস করে কেসে বলল, নৌকা মাছ গাঙ্গে নিয়ে চল। লোকটার মাথা থেকে চাদর সরে গেছে। মাথার সব চুল সাদা, থুতনির কাছে অল্প কিছু দাড়ি, দাড়ির রং কালো। তাহেরের মনে হলো তার বুকের ওপর দিয়ে বরফ শীতল পানির একটা স্রোত বয়ে গেল। এরা তাকে খুন করার জন্য এখানে নিয়ে এসেছে। গ্রামের সব খুন খারাপ হয় নদীর কাছে। নদী হত্যার চিহ্ন ধুয়ে মুছে ফেলে। জলধারার প্রবল স্রোত মৃতদেহকে অনেক দূরে নিয়ে যায়। জলজ প্রাণী অতি দ্রুত মৃতদেহ নষ্ট করে দেয়, চেনার উপায় থাকে না। বুড়ো বলল, আপনার সিগারেট নিভা, সিগারেট ধরান। সিগারেট ধরাইয়া আরাম করে একটা টান দেন। আহ, শালার কি গরম পড়ছে। তাহেরের বাঁ হাতটা একজন ধরেছিল, সে হাত ছাড়ল। তাহের পকেট থেকে দেশালায় বের করল, তাকালো বুড়োর দিকে। মনে হচ্ছে এই বুড়োই হত্যাকারী। বুড়ো বন্দুক আনেনি, নিশ্চয়ই চাদরের নিচে ছোড়া নিয়ে এসেছে। খোলা জায়গায় বন্দুকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাবে, সেই তুলনায় ছোড়া অনেক নিরাপদ। বুড়ো বলল, ধরান, সিগারেট ধরান। তাহের সিগারেট ধরানোর চেষ্টা করছে, ধরাতে পারছে না। বাতাসের বেগ প্রবল, তার হাত কাঁপছে। দেশালায়ের 4টা কাঠি নষ্ট হবার পর 5ম কাঠিটি ধরল। তীব্র ঘামের গন্ধ পাওয়া যাচ্ছে। ঘামের গন্ধে তার বমি এসে যাচ্ছে। তাহের দেখল সবাই এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। কেউ মুহূর্তের জন্য দৃষ্টি ফিরিয়ে নিচ্ছে না। বুড়ো লোকটির মুখ হাসি হাসি। চাঁদের আলোয় হাসি মুখের এই বুড়োকে কি ভয়ঙ্করই না লাগছে। লিলিয়ানের শোবার ঘর অন্ধকার। হারিকেন নিভে যাওয়ার পর সলতা থেকে বিশ্রী ধোঁয়া আসছে। লিলিয়ানের নাক জ্বালা করছে। ঘরে কি কার্বন মনোঅক্সাইড তৈরি হয়েছে? তার কি ঘর ছেড়ে চলে যাওয়া উচিত? সিঁড়ির দরজায় ধাক্কার শব্দ হলো। ভারী গলায় কে বলল, দরজা খুলেন। লিলিয়ান বলল, কে? খবর আছে, দরজা খুলেন, আর্জেন্ট খবর। লিলিয়ান সিঁড়ির দরজার কাছে চলে এলো। দরজা খুলল না। তার মন বলছে দরজার আড়ালে অপেক্ষা করছে ভয়ঙ্কর বিপদ। খুলেন, দরজা খুলেন। কে যেন প্রচণ্ড শব্দে ধাক্কা দিচ্ছে। লিলিয়ান বলল, গো অ্যাওয়ে। দরজায় হিংস্র পশুর থাবার মতো থাবা পড়ছে। একজন না, কয়েকজন। লিলিয়ানের মনে হলো কম করে হলেও 3 জন আছে। লিলিয়ান খিক খিক হাসির শব্দও শুনল। 3 জনের কোনো একজন আনন্দে হাসছে। এই আনন্দের উৎস কি? ওই সাদা চামড়া, দরজা না খুললা কতক্ষণ থাকবি? আপোষে দরজা খোল। লিলিয়ান নড়ল না, দাঁড়িয়ে রইল। প্রাচীন ভারী দরজা চট করে ভাঙবে না, ভাঙতে সময় লাগবে। কতক্ষণ সময় লিলিয়ান জানে না। তাহের ফিরে আসা পর্যন্ত কি দরজা তাকে রক্ষা করবে? কিন্তু তাহের, ও কেমন আছে? তারও কি লিলিয়ানের মতোই বিপদ হয়নি? সে কি ফিরে আসতে পারবে? অনেকদিন পর লিলিয়ান তার মাকে ডাকল। ফিসফিস করে বলল, মা, আমি খুব বিপদে পড়েছি। প্রচণ্ড শব্দ হচ্ছে দরজায়। এরা দরজা ভাঙার চেষ্টা করছে। লিলিয়ান কাঁপা গলায় বলল, ঈশ্বর, আমাকে রক্ষা করো। দরজার সামনে থেকে তার সরে যাওয়া উচিত। লিলিয়ান সরতে পারছে না। তার পা শীষের মতো ভারী হয়ে আছে। দরজার বাইরের মানুষগুলো পশুর মতো গর্জন করছে। ভাঙ দরজা, ভাঙ্গা ধর সাদা চামড়ারে। দরজা ভেঙে পড়ার কয়েক মিনিট আগে লিলিয়ান সংবিত ফিরে পেল। প্রথম দরে ঢুকলো শোবার ঘরে। সেখান থেকে ছুটে গেল আয়না ঘরে। কোথাও লুকিয়ে থাকতে হবে। আয়না ঘরে লুকানোর জায়গা কোথায়? কাবার্ড খুলে ভেতরে বসে থাকবে। লিলিয়ান কাবার্ড খুলে ভেতরে ঢুকলো। আর তখনই 3 জনের একটা দল দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ল। এই দলের একজন নিতান্ত চ্যাংড়া। তার হাতে 5 ব্যাটারির একটা টর্চ। তার বয়স 15-16 বেশি না। সে খিকখিক করে হাসতে হাসতে বলল, মেম্মা কি গেছে কই? একজন বলল, পালাইছে, হয় খাটের নিচে নয় আলমারির ভিতর। লিলিয়ান এদের কথা শুনতে পারছে, কিন্তু গ্রাম্য টানা টানা কথার অর্থ সে ধরতে পারছে না। লিলিয়ানের মনে হচ্ছে এই কাবার্ডের ভেতরে ঢুকে সে বড় ধরনের বোকামি করেছে। এরা প্রথমে কাবার্ডগুলো খুঁজবে।
এক এক করে খুঁজবে। তার উচিত কাবার থেকে বের হয়ে আসা, খোলামেলা জায়গায় থাকা, যাতে দৌড়ে পালানোর চেষ্টা করতে পারে। কোন ঠাসা হয়ে ধরা পড়ার কোনো মানে হয় না। ওরা হারিকেন জ্বালিয়েছে। হারিকেন নিয়ে আয়নাঘরেই বোধহয় আসছে। লিলিয়ান কাবার্ড ছেড়ে পালাবার জন্য কাবার্ডের দরজায় হাত রাখল, আর ঠিক তখন কাবার্ডের ভেতর কি যেন একটা নড়ে উঠল। ঝুনঝুন শব্দ হলো। একজন কেউ কোমল ভঙ্গিতে হাত রাখল তার পিঠে। লিলিয়ান ছোট্ট একটা নিঃশ্বাসের শব্দও যেন শুনল। কি হচ্ছে লিলিয়ানের? সে কি পাগল হয়ে গেছে? তার কি হ্যালুসিনেশন হচ্ছে? সে এখন কি করবে? চিৎকার করে উঠবে? তাতে লাভ কি? পিঠে যে হাত রেখেছে সে হাত সরিয়ে নিচ্ছে না, যেন তাকে বলার চেষ্টা করছে, ভয় নেই, কোনো ভয় নেই। আয়নাঘরে তুমি নিশ্চিন্ত মনে অপেক্ষা করো। এরা তোমাকে কিছুতেই খুঁজে পাবে না। লিলিয়ান মনে মনে বলল, আপনি যেই হন, আমার স্বামীকে রক্ষা করার চেষ্টা করুন। ও বিপদে পড়েছে। ওর বিপদ আমার চেয়েও ভয়ঙ্কর বিপদ। আমি বুঝতে পারছি, আমি খুব পরিষ্কার বুঝতে পারছি। তাহেরের সিগারেট অনেক ছোট হয়ে এসেছে। সিগারেটের শেষ অংশ এখন নদীর জলেই ফেলে দিতে হবে। এরা সম্ভবত সিগারেট শেষ করার জন্য অপেক্ষা করছে। তাহের বৃদ্ধের দিকে তাকিয়ে বলল, আপনি কি চান? বৃদ্ধ খিকখিক করে খানিকক্ষণ হাসল। সে একাই হাসছে, অন্য কেউ হাসছে না। বৃদ্ধ হাসি থামিয়ে বলল, বিলাত দেশটা কেমন, একটু কন্ত দেখি হুনি। বিলেতের খবর আমি জানি না, আমি থাকি আমেরিকায়। আমার কাছে আমেরিকা বিলাত এক জিনিস। বৃদ্ধ চাদরের নিচে হাত ঢুকালো। তাহের জ্বলন্ত সিগারেট হাতে লাফিয়ে পড়ল পানিতে। পানির প্রবল টান, তাহেরকে টেনে নিয়ে যাচ্ছে। এরা কি তাহেরকে ছেড়ে দেবে? মনে হয় না। নৌকা নিয়ে এরা তাহেরকে খুঁজবে, তন্ন তন্ন করে খুঁজবে। তাহের ভাবার চেষ্টা করছে বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু। খুব বেশি নয়, সম্ভাবনা ক্ষীণ, কারণ তাহের সাঁতার জানে না। লিলিয়ান আয়নাঘরের কাবার্ডে বসে আছে। কি গাঢ় অন্ধকার! এই অন্ধকার মাতৃগর্ভের অন্ধকার। কোনো মানুষের পক্ষে এই অন্ধকার সহ্য করা সম্ভব নয়। হঠাৎ করে অন্ধকার কমে গেল। তিনজনের দলটা আয়নাঘরে ঢুকল। কাবার্ডে বসে থাকার অর্থ হয় না। লিলিয়ান ঠিক করলো সে দরজা খুলে বের হবে। বলবে, কি চাও তোমরা? লিলিয়ান দরজা খুলতে পারল না। যে লিলিয়ানের পিঠে হাত রেখেছিল সে এবার লিলিয়ানের হাত চেপে ধরল। নরম হাত, হাত ভর্তি চুড়ি। রিন রিন করে চুড়ি বেজে উঠল। এসব কি স্বপ্নে ঘটছে? টর্চ হাতের ছেলেটি বলল, কুদ্দুস ভাই, আমার মনে হইতেছে মেম সাহেব এই ঘরে। সেন্টের গন্ধ পাইতেছি। মেম সাহেব শৈলে সেন্ট দিছে, হি হি হি। লিলিয়ান শক্ত হয়ে আছে। এই বোধ হয় কাবার্ডের দরজা খুলল। ঠিক তখন রান্নাঘরে ঝন করে শব্দ হলো। টিনের একটা কিছু মেঝেতে গড়িয়ে যাচ্ছে। দলের তিনজনে ছুটে গেল রান্নাঘরের দিকে। দৌড়ে যাবার জন্যে হারিকেনটা নিভে গেল। যে লিলিয়ানের হাত ধরেছে সেই তাকে কাবার্ড থেকে বের করল, টেনে নিয়ে যাচ্ছে পাশের ঘরে। চারদিকে জমাট বাঁধা অন্ধকার। চাঁদের আলো কোথায়? আজকে চাঁদ উঠে নেই? কিছুই দেখা যাচ্ছে না। লিলিয়ান অন্ধের মতো অনুসরণ করছে। তার বোধ লুপ্ত। সে কি করছে নিজেও জানে না। তারা দুজন এখন দাঁড়িয়ে আছে পর্দার আড়ালে। এটা কোন ঘর? লিলিয়ানের সব এলোমেলো হয়ে গেছে। যে তার হাত ধরে আছে সেই কে? বা আসলেই কি কেউ তার হাত ধরে আছে? তিনজনের দলটি এই ঘরে এসেছে। তারা এখন খানিকটা বিভ্রান্ত। একজন বলল, গেল কই? বশির ভাই, গেল কই? এই ঘর দেখা হইছে? একবার দেখলাম। আবার দেখ, পর্দা টান দিয়ে ফেলা। একজন এসে পর্দা ধরল। আর তখন শোবার ঘর থেকে খিলখিল হাসির শব্দ শোনা গেল। কিশোরীর মিষ্টি রিনরিনে গলা। টর্চ হাতের ছেলেটা বলল, হাসে কেডা বশির ভাই? কেডা হাসে? তিনজন এগোচ্ছে শোবার ঘরের দিকে। এবার আর আগের মতো ছুটে যাচ্ছে না। কিশোরীর হাসির শব্দ আরও বাড়ল। তারপর হঠাৎ করে থেমে গেল। লিলিয়ান মনে মনে বলল, যা ঘটছে সবই আমার কল্পনা। আমার উত্তেজিত মস্তিষ্ক আমাকে এসব দেখাচ্ছে, শোনাচ্ছে। আসলে কেউ আমার হাত ধরে নেই। কেউ আমাকে টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে না। আমি নিজেই জায়গা বদল করেছি এবং কল্পনা করছি।
প্রচণ্ড ভয়ের কারণে আমার এরকম হচ্ছে। ডাক্তার ভার্ম্যান আমাকে তাই বলতেন। তারপরেও লিলিয়ান ফিসফিস করে বলল, আপনি কে? ছোট্ট একটা নিঃশ্বাসের শব্দ শোনা গেল। কোনো জবাব পাওয়া গেল না। লিলিয়ান বের হয়ে এলো পর্দার আড়াল থেকে। নিজের ইচ্ছায় নয়, যে তার হাত ধরেছিল সেই তাকে টেনে বের করলো। সে চৌকির মতো ঘুরছে, এই ঘর থেকে ওই ঘরে, যেন এক মজার খেলা। একসময় লিলিয়ান লক্ষ্য করল সে লোহার প্যাঁচানো সিঁড়িতে দাঁড়িয়ে আছে। বাইরের অন্ধকার গাঢ় নয়, অস্পষ্টভাবে সবই দেখা যাচ্ছে। এখন আর কেউ তার হাত ধরে নেই। এতক্ষণ যা ঘটছিল সবই কল্পনা। মস্তিষ্ক তার নিজস্ব নিয়মে তৈরি করেছে বিভ্রম এবং তাকে নিয়ে এসেছে ঘরের বাইরে। অশরীরী বলে কিছু নেই, কিছু থাকতে পারে না। লিলিয়ান খুব সাবধানে লোহার সিঁড়ি দিয়ে নামছে, এতটুকু শব্দও যেন না হয়। তাকে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হবে, অনেক দূর যেতে হবে, যেন কেউ তার নাগাল না পায়। সিঁড়ি এত দুলছে কেন? মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে, উড়িয়ে নিয়ে যাবার মতো হাওয়া। এই ব্যাপারগুলো তো স্বপ্নে ঘটেছিল। এখনও কি সে স্বপ্ন দেখছে? পুরোটাই কি স্বপ্ন? লিলিয়ানের শরীর অবসন্ন, অসম্ভব ক্লান্ত। ঘুমে চোখ জড়িয়ে আসছে। ইচ্ছা করছে সিঁড়ির রেলিং জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়তে। মনে হচ্ছে সে জেগে আছে 1000 বছর ধরে। সে একতলায় নেমে এসেছে। তার সামনেই এই বাড়ির ভাঙা প্রাচীর। ফিসফিস কথা শোনা যাচ্ছে। নিচেও কি কেউ অপেক্ষা করছে তার জন্য, নাকি ওরাই নিচে নেমে এসেছে? দোতলা থেকে টর্চের আলো ফেলল সিঁড়িতে। আলো এদিক ওদিক যাচ্ছে, খুঁজে বেড়াচ্ছে লিলিয়ানকে। আরেকটু হলেই সে আলো পড়ত লিলিয়ানের মুখে। লিলিয়ান ক্লান্ত গলায় ফিসফিস করে বলল, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন, প্লিজ হেল্প মি। কার কাছে সে সাহায্য চেয়েছে? উত্তেজিত মস্তিষ্কের কাছে, নাকি যে অশরীরী নারী তার হাত ধরেছিল তার কাছে? লিলিয়ান জানে না, সে জানতেও চায় না। প্রয়োজন হলে সে চোখ বন্ধ করে থাকবে। অশরীরী নারী মূর্তি তার হাত ধরে টেনে নিয়ে যাক। লিলিয়ান আবারও বলল, আপনি কোথায়? আমাকে সাহায্য করুন। আর ঠিক তখন সে নারী মূর্তিকে দেখতে পেল। ভাঙা দেয়ালের পাশে দাঁড়িয়ে থাকা প্রকাণ্ড শিরীষ গাছের আড়ালে সে দাঁড়িয়ে। সে হাত ইশারায় লিলিয়ানকে ডাকল। লিলিয়ান মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেল। নারী মূর্তি সহজ স্বাভাবিক ভঙ্গিতে আগে আগে যাচ্ছে, পেছনে পেছনে এগুচ্ছে লিলিয়ান। পাঁচিলের বাইরে এসেই নারী মূর্তি ছুটতে শুরু করলো। সে লিলিয়ানকে কিছুই বলেনি, তবু লিলিয়ানের মনে হলো তাকে যেন এই অশরীরী মূর্তি বলছে, ভয় পেও না, তুমি আমার পেছন পেছন দৌড়াতে থাকো। আমবাগান ছাড়িয়ে খোলা মাঠ, আবার খানিক ঝোপঝাড়, চাষা ক্ষেত। নারী মূর্তি দ্রুত ছুটছে, একবারেও পিছনে ফিরে তাকাচ্ছে না। লিলিয়ান কাতর গলায় বলল, পারছি না, আমি আর পারছি না, একটু থামুন প্লিজ, একটু থামুন। নারী মূর্তি থামছে না, ছুটছে, আরও দ্রুত ছুটছে। তারা একসময় চলে এলো নদীর তীরে। আর তখনই মেঘের আড়াল থেকে চাঁদ স্পষ্ট হলো। ঝলমল করে উঠল নদী ও নদীর ওপাশের বনভূমি। নারী মূর্তি থমকে দাঁড়িয়েছে, হাত ইশারায় নদীর তীরে পড়ে থাকা কি যেন একটা দেখাচ্ছে। লিলিয়ান সেদিকে তাকাচ্ছে না, সে মুগ্ধ চোখে তাকিয়ে আছে নারী মূর্তির দিকে। কি সুন্দর মায়াময় একটি মুখ, লম্বা বেনুনি করা চুল, শাড়ির আঁচল হাওয়ায় উঠছে। লিলিয়ান বলল, আপনি কে? আপনি কি আমার কল্পনা নাকি সত্যি কিছু? নারী মূর্তি হাসল, কি সুন্দর সে হাসি। লিলিয়ান হাসির শব্দও শুনল। আপনি কি বলবেন না আপনি কে? ছায়ামূর্তি না সূচক মাথা নাড়ল এবং প্রায় সঙ্গে সঙ্গেই যেদিক থেকে এসেছিল সেদিকে ছুটতে শুরু করলো। লিলিয়ান চেঁচিয়ে বলল, আপনি কোথায় যাচ্ছেন? নারী মূর্তি ছুটতে ছুটতে কি যেন বলল, বাতাসের শব্দে তা শোনা গেল না। লিলিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখ ফিরিয়ে নিতে পারছে না। চোখ ফিরিয়ে নিয়ে আশেপাশে তাকালেই দেখতে পেত নদীর তীরে চিত হয়ে যে মানুষটি শুয়ে আছে সে তাহের। এখনও তার দেহে প্রাণ আছে, সে বেঁচে যাবে, নিশ্চয়ই সে বেঁচে যাবে। জ্যোৎস্না প্লাবিত জলরাশি, তার ধার ঘেঁষে ছুটে যাচ্ছে এক নারী মূর্তি। বাতাসে তার শাড়ির আঁচল উঠছে, রিন রিন করে বাজছে হাতের চুড়ি। 15 বছর পর লিলিয়ান আবার তাহেরকে নিয়ে ইন্দার ঘাট এসেছে। তাদের সঙ্গে দুটি ফুটফুটে মেয়ে, 11 বছরের সারা, 7 বছরের রিয়া। দুজনে হয়েছে মার মতো,
শুধু চোখ পেয়েছে বাবার, বড় বড় কালো চোখ। মার নীল চোখ কেউই পায়নি। দুজনেই খুব হাসি খুশি মেয়ে, কিন্তু এদের চোখের দিকে তাকালে মনে হয় চোখ ভর্তি জল, এখনই বুঝি কাঁদবে। তাদের আসা উপলক্ষে বাড়িঘর ঠিক করা হয়েছে, বাড়ির চারপাশের বাগান পরিষ্কার করা হয়েছে। মেয়ে দুটি মহানন্দে বাগানে ছোটাছুটি করছে। রিয়া ছুটতে গিয়ে উল্টে পড়ে হাঁটুতে ব্যথা পেয়েছে, হাঁটুর চামড়া ছিঁড়ে গেছে। কিন্তু রিয়া হাঁটু চেপে ধরে হাসছে, যেন এই বাগান বাড়িতে ব্যথা পাওয়াও এক আনন্দজনক অভিজ্ঞতা। তাহের নিজেও বাগানে, সে খুব ব্যস্ত। আম গাছের ডালে দোলনা টানানোর চেষ্টা করছে, ডাল উঁচু, চেয়ারে দাঁড়িয়ে নাগাল পাওয়া যাচ্ছে না। বড় মেয়ে সারা বাবাকে সাহায্য করবার জন্য এগিয়ে এলো। সে গম্ভীর গলায় বলল, বাবা শোনো, তুমি যদি দুদিন পর বলো বেড়ানো শেষ হয়েছে, এখন আমেরিকা ফিরে যাব, তাহলে কিন্তু হবে না, আমরা খুব রাগ করব। তাহলে আমাকে কি করতে হবে? এখানে থাকতে হবে। কতদিন? ফর এটারনিটি। তাহের হো হো শব্দে হাসছে। হাসির শব্দে লিলিয়ান এসে দোতলার বারান্দায় দাঁড়ালো। তাহের উঁচু গলায় বলল, এই যে বিদেশিনী, দয়া করে মগ ভর্তি ক্যাপাচিনো কফি বানিয়ে নিচে এসে আমাকে সাহায্য করো। এখানে কফি বানানো যাবে না, সরঞ্জাম নেই। কোনো অজুহাত শুনতে চাই না, কফি বানাতে হবে। ছোট মেয়ে রিয়া চেঁচিয়ে বলল, বাবার জন্য কফি বানাতেই হবে। লিলিয়ান রান্নাঘরের দিকে গেল না, সে ঢুকলো আয়নাঘরে, দরজা বন্ধ করে দিল। অন্ধকার হয়ে গেল আয়নাঘর। সে গলার স্বর নামিয়ে প্রায় ফিসফিস করে বলল, আপনাকে দেখানোর জন্য আমি আমার বাচ্চা দুটোকে নিয়ে এসেছি, আপনি কি দেখছেন তাদের? কেউ জবাব দিল না। লিলিয়ান বলল, আপনি কি তাদের একটু আদর করে দেবেন না? নীরবতা ভঙ্গ হলো না, আয়নাঘরের স্তব্ধতা ভাঙল না। লিলিয়ানের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। 15 বছর আগে এক ভয়ঙ্কর জটিল সময়ে কেউ একজন তার হাত ধরে বলার চেষ্টা করেছিল, কোনো ভয় নেই। সেই দুঃসময় আজ আর নেই। জীবন তার মঙ্গলময় বিশাল বাহু মেলে লিলিয়ানকে জড়িয়ে ধরেছে। আজ আর আশ্বাসের বাণী শোনার তার প্রয়োজন নেই। লিলিয়ান আবার বারান্দায় এসে দাঁড়ালো। নিচে খুব মজা হচ্ছে, দোলনা তৈরি হয়ে গেছে, তাহের দোল খাচ্ছে। মেয়েরা বাবাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে, পারছে না। লিলিয়ান আপন মনে বলল, আমি কেউ না, অতি তুচ্ছ একজন, তবু ঈশ্বর কেন এত সুখ আমার জন্য রেখেছেন? খুট করে শব্দ হলো, আয়নাঘরের দরজা খুলে গেল। লিলিয়ানের মনে হলো নুপুর পায়ে কে যেন আসছে তার দিকে। এই তো লিলিয়ান তার পা ফেলার ছোট ছোট শব্দ শুনতে পাচ্ছে। লিলিয়ান বাগানের দিকে ইশারা করে স্পষ্ট স্বরে বলল, ওই দেখুন, ও হচ্ছে সারা, আমার বড় মেয়ে, আর নীল জামা পরা মেয়েটা রিয়া। দুজনেই খুব দুষ্ট। তাহের দোল খাওয়া বন্ধ করে উঁচু গলায় বলল, মেয়েরা, তোমাদের মাকে দেখো, অকারণে কাঁদছে। ব্যাপারটা কি বলো তো? এই মহিলার অকারণে কাঁদার রোগ আছে, আগেও কয়েকবার লক্ষ্য করেছি। রিয়া বড়দের মতো গম্ভীর গলায় বলল, আমার মনে হয় মার চোখে কোনো প্রবলেম আছে। লিলিয়ান খুব কাঁদছে। অসম্ভব সুন্দর এই দিনে কেউ কাঁদে না। লিলিয়ান কাঁদছে, কাঁদতে তার ভালো লাগছে।